স্টার নিউজ এখন বরাবরের মতো আমরা নারায়ণগঞ্জ 5 আসনে যে 26-এর নির্বাচন, সেই নির্বাচন করবার জন্য আমাদের সঙ্গে রয়েছে 3 জন জনপ্রতিনিধি। সুতরাং শুরুতেই আমরা আসলে আমাদের এই জনপ্রতিনিধিদের পরিচয় করে দিব এবং একই সাথে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরও এখানে প্রশ্ন করবার সুযোগ রয়েছে। নারায়ণগঞ্জের যে সমস্যা এবং তারা যে তাদের প্রার্থীদেরকে ভোট দিবে সেই ভোট দেবার জন্য তাদের যে প্রশ্ন রয়েছে। শুরুতে আমরা আসলে আমাদের যারা আজকের এই অতিথি রয়েছে তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে রয়েছেন আমার হাতের ডানে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি এর আগে 3 বারের এই আসন থেকে জয়লাভ করেছেন, অর্থাৎ এমপি নির্বাচিত হয়েছেন। আমার বাইরে রয়েছে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। এবং আমার বাইরে রয়েছেন আরও একজন প্রার্থী, তিনি গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম সুজন। তিনি জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি 26-এর নির্বাচনে এবং পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি নাইম আবির। আর দেরি নয়, আমি আসলে প্রশ্ন করতে চাই শুরুতেই বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের কাছে। জনাব আবুল কালাম, আমরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের যেরকম রাজনৈতিক একটা কালচার তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ে যে নির্বাচন একেবারে দরজায় করা নাড়ছে। প্রথমে জানতে চাই যে প্রচার এবং প্রচারণা আপনারা শুরু করেছেন, এই প্রচারণা কেমন চলছে? প্রচারণা এই মুহূর্তে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রার্থীরা সকলেই এবং আমাদের সমর্থক কর্মীবৃন্দ সকলেই সহনশীল অবস্থায় আছে এবং এই মুহূর্তে পর্যন্ত যেভাবে আমরা আছি এটি প্রত্যাশা রাখি যে আগামী 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচন পর্যন্ত আমাদের এই পরিবেশটা অক্ষুণ্ণ থাকবে। এবং এই জন্য আমি আমার নেতা কর্মীদের প্রতি যেভাবে আহ্বান রাখছি যে আপনারা সহনশীল থাকবেন এবং কোনো রকমের যেন আচরণবিধির লঙ্ঘন না ঘটে, এটা আমরা তাদেরকে সবসময় অনুরোধ করে বলে যাচ্ছি। এবং এদেরকে সাথে সাথে আমাদের প্রতিনিধি প্রার্থী যারা রয়েছেন ওনাদেরও আমরা সহযোগিতা কামনা করি যে আমরা সকলে একটা সুস্থ পরিবেশে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জ 5 আসনে যে সমস্ত জনচাহিদা সময় রয়েছে জনসাধারণকে চাহিদা পূরণে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। এখনো পর্যন্ত আপনি স্বাভাবিক আছেই বলে মনে করছেন? অবশ্যই। আমি খেলাফত মজলিসের যে মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, আপনার কাছে আসতে চাই। জনাব মামুন, আচরণবিধি লঙ্ঘন করার ঘটনা এখনো পর্যন্ত এই আসনে ঘটেছে কিনা আপনার কাছে কি মনে হয়? প্রথম দিকে কিছু ভুলভ্রান্তি আমাদের ছিল, তবে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে আরও সক্রিয় হওয়া দরকার। আমি মনে করি যে শুধু মুখে বললে তো আসলে হবে না, যাতে আচরণবিধির প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুষ্ঠুতার সাথে মেনে চলা হয়, এটা আরও নজরদারি দরকার এবং আরও সিরিয়াস হওয়া দরকার। আপনার ধন্যবাদ। আমি গণসংহতির যিনি মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম সুজন, আপনার কাছে জানতে চাই, জনাব মামুন যেমনটি বললেন, আপনার কি মনে হয় যে এই আচরণবিধি লঙ্ঘনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নেবার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে বা নিয়েছে কিনা? আমি প্রথমত মনে করি যে এইবার নির্বাচনী যে আচরণবিধি সেইটাতে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গিয়ে নির্বাচন যে ইমেজ, নির্বাচন যে ভাইব সেটাকে আসলে হারিয়ে ফেলেছে। এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন কমিশন বলছে তারা খরচ কমাতে চান, উল্টো দেখা গেল তারা এমন সমস্ত আয়োজন করলেন যাতে নির্বাচনের খরচ অন্তত আগের নির্বাচন থেকে কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং একই সাথে তারা যেই সমস্ত আচরণবিধি দিয়েছেন সেইটা কার্যত আমার কাছে মনে হয়েছে যে একটা নির্বাচনী আমেজ যেন জনগণের মধ্যে ছড়িয়ে না পড়ে। আমি এইটাও বলে আশঙ্কা করি, কারণ শহরের একটি নগর ব্যবস্থাপনার মধ্যে আমরা যদি ফেস্টুন, তারাখাম্বা, গাছ, কাঠ কিংবা নানান জায়গাতে সাঁটাতে না পারি তাহলে সাঁটাবো কোথায়? অর্থাৎ আমি মনে করি এই যে এতগুলো বিধিনিষেধ দিয়ে তারা কার্যত আমাদেরকে প্রচারে অনুৎসাহিত করলেন। এবং এর বাইরে বাংলাদেশি নির্বাচনী কালচার তো আসলে রাতারাতি একদিনে বদলে যাবে না। আমরা আসলে পুরাতন ব্যবস্থায় এখনো দেখছি যে নানান জায়গাতে বহাল আছে। ফলে নির্বাচন যারা করছেন তারা যথাযথভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে পারছেন বলে আমি আসলে মনে করি না। আর 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা প্রতিহিংসামূলক যেই রাজনীতি আছে
সেই রাজনীতির একটা অবসান আমরা চাই। এবং আমি আশা করি যে আমরা যারা এই নারায়ণগঞ্জ 5-এ নির্বাচনটা করছি, সেই নির্বাচনের পরিবেশ ঠিক রাখা অনেকাংশে আমাদের উপরও দায়িত্ব। এবং সেটার জন্য আমরা মনে করি যে আমাদের এইটা হচ্ছে লোকজন, আমরা একে অপরের ব্যানার, ফেস্টুন কিংবা এগুলির উপর কোনো ধরনের এইটা হচ্ছে আক্রমণ করা, ছিঁড়ে ফেলা কিংবা সরিয়ে ফেলা, এগুলি আমরা করব না। আমাদের দিক থেকে আমি আপনাদের কাছে এই অঙ্গীকার করছি যে গণসংহতি আন্দোলন কিংবা আমার দিক থেকে আমরা অন্য কোনো প্রার্থীর ব্যানার, ফেস্টুন এইটার উপর হাত দিব না, ছিড়ব না, এবং এই অঙ্গীকার আমি আপনাদের কাছে রাখছি। জি জনাব তরিকুল ইসলাম, এই ধরনের ঘটনা কি ঘটেছে যে অন্য প্রার্থীর পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলা এই আসনে? কিছুটা তো ঘটেই, মানে আমি কিন্তু মনে করি না যে পুরো প্রক্রিয়াটা সচেতনভাবে হয়েছে। আমি মনে করি যে এইটা যেহেতু কমার্শিয়াল ভাবে লোকজন দিয়ে আসলে ব্যানার, ফেস্টুন লাগানো হচ্ছে, ফলে অনিচ্ছাকৃতভাবেই কিছু কিছু জায়গায় এটি হয়েছে। জি, আপনার ধন্যবাদ। জনাব আবুল কালাম, আপনার কাছে আসতে চাই। তরিকুল ইসলাম বলছিলেন যে নির্বাচনের আমেজ কিছুটা কম, আচরণবিধির বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা এখানে রয়েছে। সব থেকে বড় বিষয়টি বোধহয় পোস্টারের ব্যাপারে যে নিষেধাজ্ঞা। আপনার কি মনে হয়, আপনি যখন এর আগেও নির্বাচন করেছেন সে সময় একদম পোস্টারের ছয়লাভ ছিল পুরো এলাকা, গ্রাম, দেয়ালে, সব জায়গায়। পোস্টার না থাকা কি এবার নির্বাচনে আপনাদের যারা ভোটার রয়েছেন তাদের কাছে পৌঁছতে গিয়ে কোথাও অসুবিধা হচ্ছে মনে হয় আপনার কাছে? দেখেন, নির্বাচন মানেই হলো জনগণের স্বতঃস্ফূর্ততায় অংশগ্রহণ করা। সেই স্বতঃস্ফূর্ততার জায়গাটাই যদি বাধাগ্রস্ত হয়, সেটা যদি অন্তর্গত হয়ে থাকে, তো এর বহিঃপ্রকাশ হওয়াটা তো অসম্ভব ব্যাপার। আর অতীতে আমরা দেখে এসেছি যে সাধারণ জনগণকে পোস্টারের উপরে নির্ভরশীল ছিল, যে তারা এর মাধ্যমে প্রার্থীর পরিচয় এবং প্রার্থী সম্বন্ধে তাদের ধ্যান ধারণা স্থির করার জন্য একটা পদ্ধতি ছিল। আজকে এমন একটা অবস্থা আছে, যেমন গ্রাম অঞ্চলে যদি আমরা যাই, পোস্টারে নেই, ব্যানার কয়টা লাগানো যাবে, যে সীমাবদ্ধ ব্যানারের উপর আছে, এটা তো একেবারে অপরিমিত, এটা কোনো অবস্থায় বাস্তবসম্মত না। অতএব এইবারকার নির্বাচনে আমি যেটা পছন্দ করছি, যেরকম আমি একজন প্রার্থী, আমি আমার জনগণের সাথে যে গণসংযোগ করব, সেই গণসংযোগে আমার গাড়িটার মধ্যে আমি পোস্টার লাগাতে পারবো না। তা আমি তো এই লক্ষ কোটি মানুষের মতো একজন আমি হয়ে গেলাম, তাহলে আমি প্রার্থীটা কোথায় থাকলাম? আমার জনগণ আমাকে চিহ্নিত করবে কিভাবে যে এখানে প্রার্থী যাচ্ছে, অমুক প্রার্থী যাচ্ছে? এই যে তাদের দৃষ্টি আকর্ষণের যে বিষয়টা, এটাকে একেবারে এমনভাবে কার্টেল করা হয়েছে যেটা মানে বলা চলে যে এটাকে অসম্ভব না, অবাস্তব। সেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রচারণা চালানো হচ্ছে, সেটিকে কি আপনি মনে করছেন না যে এটির মাধ্যমে আপনি জনগণের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে? এটা প্রশ্নটা আপেক্ষিক, কারণ হলো আধুনিকায়নের ব্যাপারটা এটা চলমান, এটা দিন দিন আমরা অগ্রগতির দিকে যাবে, প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু এটার সাথে পাশাপাশি একটা বিষয় আছে আমাদের অভ্যস্ততা। আমাদের সেইভাবে প্রস্তুত হওয়ার জন্য আমাদের অভ্যাসে পরিণত করতে হবে বিষয়টাকে। তাই এবার প্রথম নির্বাচনে যে ইলেকট্রিক মিডিয়ার যে ব্যবস্থাটা করা হয়েছে বা অন্যান্য যে সমস্ত আঙ্গিক আমাদেরকে করার জন্য বলা হচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে বা আমরা যারা প্রতিনিধি, আমরা সচেতন হিসেবে হয়তো আমরা সেটা অনুধাবন করতে পারি, কিন্তু সাধারণ জনগণ এটা কিভাবে অনুভব করবে? আপনার ধন্যবাদ। আমি জনাব সিরাজুল আলম, আপনার কাছে আসতে চাই। একই রকম প্রশ্ন, যে আমেজ কি কম মনে হচ্ছে আপনার কাছে এবারে নির্বাচনে? বাকি দুজন প্রার্থী যেভাবে বললেন, যে বিধিনিষেধগুলো দিয়েছে, এগুলো আলোচনা বা ভিন্নমত থাকতে পারে, তবে আমেজের অর্থ কিন্তু এটা না যে মানুষের যে স্বাভাবিক চলাচল, মানে এমনভাবে মাইকিং করা, এমনভাবে পোস্টারিংয়ে তার বাড়িঘর ছেয়ে ফেলা, যাতে একেবারে তার জীবনটাই দুঃসহ হয়ে পড়ে আর কি। আমার মনে হয় যে এগুলো আগে তো আমরা অভ্যস্ত ছিলাম, ছোটবেলায় দেখতাম, তার চেয়ে কম্পারেটিভলি কমই মনে হয়। তবে আমার মনে হয় জনগণ খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা ভোট দেবে ইনশাল্লাহ উৎসবমুখর পরিবেশে, এবং একটু কম্পারেটিভলি আমেজটা, ফেস্টিভ মুডটা কম থাকলেও আমার মনে হয় জনগণ সম্পূর্ণ প্রস্তুত, এই ব্যাপারে আগ্রহী। আমরা তরুণ সুজন আপনার কাছে আসতে চাই। নারায়ণগঞ্জের মানুষের আসলে বিভিন্ন রকমের সমস্যা, এই 5 আসনের বিষয়ে আমরা কথা বলছিলাম অনেকের সাথে, তাদের কাছ থেকেও জানছিলাম। আমরা যখন ঢাকা থেকে ঢুকছিলাম তখন এই যে আপনাদের প্রধান যে সড়ক, চাষাড়ার সড়কটি থেকে নিতাইগঞ্জ পর্যন্ত, এই সড়কে আমাদের আসতে বেশ খানিকটা ভালো জ্যাম ঠেলতে হয়েছে, যদিও তখন 7টা বা 7:30 বাজে। এত সকাল সকাল এই সড়কে জ্যাম শুরু হচ্ছে, এটি তো নারায়ণগঞ্জবাসীর একটা বড় কষ্টের কারণ আমার যতটুকু মনে হয়। আপনাদের পরিকল্পনা কি এই সড়কটা নিয়ে? দেখেন, আপনি যেটা আজকে ভুক্তভোগী,
এই একই পরিস্থিতি আমরা নারায়ণগঞ্জবাসী ভয়ানকভাবে এইটার হচ্ছে ভুক্তভোগী। নারায়ণগঞ্জ শহর বলতে আমরা আসলে যেটাকে বুঝি, এইটার মধ্যে সিটি কর্পোরেশন 8টি ওয়ার্ড আছে এবং এই 8টি ওয়ার্ডের আয়তন হচ্ছে মাত্র 14 কিলোমিটার। হ্যাঁ, চাষা থেকে আপনি যেখানেই যান এইটা ভাড়া হচ্ছে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া। অর্থাৎ এই শহরের এইখানকার নাগরিকদের 80% মুভ হচ্ছে শর্ট মুভ। কিন্তু এই যে 20-30 টাকা রিক্সা ভাড়া, এইটুকু রাস্তা পেরোতে আমাদের কখনো কখনো 40 মিনিট 1 ঘন্টা, তারও উপরে কখনো কখনো চলে যায়। ফলে এই নাগরিকদের মধ্যে একটা হতাশা আছে, বিরক্তি আছে এবং হতাশা এবং বিরক্তি থেকে একটা দায়হীনতা এইখানটাতে জন্ম নিয়েছে। আমাদের এই নারায়ণগঞ্জ শহরটা যারা বিগত সময়ে জনপ্রতিনিধি হতেন তারা আসলে বিশেষত জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতেন না। তিনি তার ব্যক্তি, পরিবার, গোষ্ঠী এবং হচ্ছে দলীয় স্বার্থের প্রতিনিধিত্ব করতেন। পুরো জায়গাটা অবহেলিত, বঞ্চিত। এত বছর পরেও এই শীতলক্ষা নদীর উপর দিয়ে একটি ব্রিজ কিংবা তাদের জন্য ইমার্জেন্সি জায়গাটি তৈরি করা সম্ভব হয় এটা হয়নি। আমি তার প্রধান কারণকে মনে করি, যেটা আমরা বারবার বলি, এই শহরে অনেক সমস্যা আছে কিন্তু ইটসেলফ এমপি নিজেই একটা প্রবলেম। এই এমপিরাই নারায়ণগঞ্জের এই অব্যবস্থাপনা এবং হচ্ছে ভোগান্তির জন্য প্রধানত দায়ী। আমি আপনার প্রশ্ন থেকে আপনার কাছে আসবো জনাব আবুল কালাম। আসলে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে, আমরা যখন দর্শকদের বিশেষ করে এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি তারাও বিভিন্ন রকম অভিযোগ করছিল। বিশেষ করে এই যে সড়কটি নিয়ে আমরা আলাপ করছিলাম, সেই সড়কের দুধারে ফুটপাত আছে, দখল করা হয়েছে হকারদের দখলে, এবং অনেকে বলছে যে এই যে দখলদারিত্ব এটি আগের সরকারের সময় যেরকম ছিল এরকম এখনো পর্যন্ত রয়েছে। আগে যারা করত, মূলত যাদের নির্দেশনা এটা হতো, এখনো একই রকম ভাবে হচ্ছে, শুধুমাত্র হাত বদল হয়েছে। এবং এই যে তরিকুল ইসলাম বলছিলেন যে এমপিরা দায়ী, আপনি নিজেও এমপি ছিলেন, আপনার নিজেকে কখনো দায়ী মনে হয় না? ধন্যবাদ আপনাকে। সুজয় সাহেব যে বক্তব্য রাখলেন, এই সমস্যাটি বিষয়ে তার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কারণ এটা বাস্তব। আর ওনার শেষাংশে উনি যে কথাটি বলেছে যে এমপিদের, এখানে আমার নিজস্ব ব্যাপারে আমি আপত্তি জানাচ্ছি এই কারণে যে আমি কিন্তু 20 বছর আগে এখান থেকে চলে আসছি। 2006 পরে আর নির্বাচনে অংশগ্রহণ করতে আমার সুযোগ আসে নাই। এই দীর্ঘ 20 বছরের যে অব্যবস্থাপনা, এটার জন্য তো আমার জবাব দিতে কোনো সুযোগ নেই, প্রথমত। দ্বিতীয়ত হলো যে বন্দরে যে কথাটা, সেতুর কথা বলা হয়েছে, আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা নিয়েছিলাম 2006-এর 8ই অক্টোবর আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তিনি মরহুম, ওনাকে দিয়ে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আর আমাদের ক্ষমতার মেয়াদ ছিল 27 তারিখ পর্যন্ত অক্টোবরে। অতএব ওই স্বল্প সময়ের পরবর্তীতে আর এটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কোনো বিধিবদ্ধ কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে যেটা হয়েছে সেটা হলো যে এখানে একটা সৈয়দপুরে একটা ব্রিজ হয়েছে। এই ফান্ডটা ক্রিয়েট করেছিলাম আমরা বিএনপি সরকার, এই নবীগঞ্জ এবং হাজীগঞ্জ ঘাটের জন্য 300 কোটি টাকা। এই টাকাটা শিফটিং করে এখানে এটা করেছে, এটা মিসইউজ করা হয়েছে এটা। কারণ এই ব্রিজটা জনসাধারণের মধ্যে বন্দরবাসীর জন্য কোনো উপকারে আসে না, আঞ্চলিক রোড হিসেবে এটা জাতীয় পর্যায়ে একটা সক্ষমতার সৃষ্টি হয়েছে, কিন্তু বন্দরবাসীর চাহিদার জন্য কিন্তু এটা বিপরীত হয়ে গেছে। কারণ এই ব্রিজটা পার হয়ে আসতে যাওয়া করতে যাই, আমি আমার কত বছর বাড়ি থেকে যদি নারায়ণদের বাসায় আসতে চাই তাহলে আমাকে কমপক্ষে 150 টাকা খরচা করতে হবে। এতে বরঞ্চ উল্টো ব্যয় বৃদ্ধি হয়ে গেছে এটা। আর এখন যেটা চলমান আছে এটা হলো আপনার যে বরফ করে ঘাট, 5 নম্বর ঘাটের থেকে 1 নম্বর করার যে প্রচেষ্টা চলছে, এটা দুর্ভোগ আর বৃদ্ধি করবে। কারণ এটা পশ্চিম অংশে যে অংশটা ম্যাপ করা হয়েছে, এটা আপনার নারায়ণগঞ্জ কলেজে এখানে যে নামার কথা, তাতে 1 নম্বর রেলগেট এবং 2 নম্বর রেলগেট তথা চেম্বার রোড পুরাটা শহরকেই আপনার দক্ষিণাংশকে তারা একেবারে বিচ্ছিন্ন করে ফেলবে জনসাধারণের যাতায়াতকে। এই হলো আপনার বিষয়বস্তু। কারণ এক সময় এই আপনি যে কি বলে এটা গডফাদার খ্যাত এমপিদের সাথে এই পৌর মেয়রের যে সম্পর্ক ছিল, এটি ছিল জনগণের সবচেয়ে প্রধান দুর্ভোগের বিষয়। কারণ তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কাজ করেনি।
আর আমার ব্রিজের যে অংশটা আপনার নবগঞ্জে আর হাজিগঞ্জে খেয়াঘাটে শীতালক্ষা, এটা একটা হীনমন্থনের একটা অংশ। কারণ ইচ্ছা করলে রাজনৈতিক যদি কন্টিনিউটি থাকে, কোনো গভর্নমেন্ট যদি পরে আসে, তাকে স্বচ্ছ হওয়ার এবং নাগরিক দায়িত্ব পালন করে যে তার আন্তরিকতা থাকে, তাহলে চলমান প্রকল্পগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কথা। সম্ভব। আমি একটু আপনার কাছে আবার আসবো, সিরাজুল মামুন, আপনার কাছে আসতে চাই যে মানে এই সড়কটার কথা যেটি আমরা বলছিলাম, হকারদের উচ্ছেদ করা যাচ্ছে না, রিক্সার একটা অপরিকল্পিত অটো রিক্সা বিশেষ করে আমরা এখানে দেখেছি। কি মনে হয় কারণ কি, মানে আপনার কাছে কি মনে হয় যে আপনারা যারা এখন দায়িত্বশীল রয়েছেন তারা এটির ব্যাপারে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? মূল কথাটা কি জানেন? মূল সমস্যাটা হচ্ছে যে আমরা যখন এমপি নির্বাচিত হই, আমাদের সাথে জনগণের একটা দেয়াল তখন তৈরি হয়ে যায়। জনগণের দুঃখ কষ্টগুলি আমরা তখন আর শুনতে চাই না। এখন তো অনেক সবাই ভালো থাকে, এখন সবাই সুন্দর কথা বলবে। এবং একটা মনে রাখবেন, খারাপ শাসকদের বৈশিষ্ট্য দুইটা আমাদের হাদিসের মধ্যে আসছে। একটা হলো যা বলবে তা করবে না, হ্যাঁ, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলবে তা করবে না, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আর এমন কাজগুলি করবে যেই কাজ করার দরকার তার ছিল না। এইগুলি আমরা করে থাকি সবসময় ভাই। আমি এই সমস্ত মানুষ এগুলো এই সমস্ত আলোচনা সুন্দর সুন্দর কথা মানুষ আর শুনতে চায় না, মানুষ দ্রুত সমাধান চায়। আমি এমপি নির্বাচিত হলে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ এই যানজট থাকবে না, নারায়ণগঞ্জে থাকবে না ইনশাল্লাহ। ফুটপাতের যারা আছে তারাও তো, হকাররাও তো তারা গরিব মানুষ, তাদেরও তো অনেক দুঃখ কষ্ট আছে। তাদের জন্যে ওই যে হকার্স মার্কেটটা করব ভাঙাচুরা, যেখানে কোনো বসতে পারে না, কিছু না, আর হকার্স মার্কেটের লোকদেরকেও তারাও চাঁদা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছে। এই চাঁদাবাজিও থাকবে না, আর হকার ভাইদের জন্য বিশাল আয়োজন করব ইনশাল্লাহ। আর ফুটপাত আমরা মুক্ত করে দেব যথাসম্ভব দ্রুত ইনশাল্লাহ। আমরা আর কথা শুনতে চাই না, আমরা এই সমস্ত টক শোতে তত্ত্বপূর্ণ আলোচনা আর শুনতে চাই না, আমরা বাস্তব সমাধান চাই ইনশাল্লাহ, সেটা করবো ইনশাল্লাহ আমরা। আপনার ধন্যবাদ। আমরা আবার আসবো। দর্শক, 26 নির্বাচনে আমাদের সময় হয়ে এসেছে, ছোট্ট একটা বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 26 নির্বাচন, সঙ্গে আছি নাইম আবির এবং আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ 5 আসনে। আমাদের সঙ্গে 3 জন এখানকার যে প্রার্থী রয়েছেন তারা রয়েছেন এবং একই সাথে সামনে দর্শক এবং যারা ভোটার রয়েছেন তারা রয়েছেন। বিভিন্ন রকম আলোচনা হয়েছে, সমস্যার কথা আমরা বলেছি। এবার আমরা একটু দর্শকদের কাছে যেতে চাই, দর্শকদের প্রশ্ন নিতে চাই। কাকে প্রশ্ন করতে চান তাকে প্রশ্নটি করবেন। যে আমি প্রশ্নটি করতে চাই জনাব আবুল কালাম সাহেবকে। জি। সেটি হচ্ছে, আমরা তরুণ যুবকদের নিয়ে কাজ করি, তো আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে তরুণ যুবকরা এই যে মাদকের ভয়াল গ্রাসে আসক্ত এবং এখন একটা মোবাইলে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে। আমরা ছোটবেলায় দেখেছি প্রচুর মাঠ ছিল আমাদের এই শহরেই, আমরা খেলতে পেরেছি, কিন্তু এখন মাঠ নেই বললেই চলে এবং এর কারণে তরুণ সমাজ ক্রীড়া থেকে দূরে তারা নেশা এবং মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে। তো আমি জানতে চাই, যদি আবুল কালাম সাহেব আবারও এমপি নির্বাচিত হন, তাহলে তরুণ যুবকদের জন্য, এই ক্রীড়াঙ্গনের জন্য বা সকল পর্যায়ে তরুণ যুবকদের খেলাধুলার ব্যবস্থা করার জন্য তিনি কি ব্যবস্থা করবেন, এবং যেহেতু মাঠ নেই বললেই চলে এই অবস্থায় উনি কিভাবে আমাদেরকে মাঠের ব্যবস্থা করবেন কিনা বা এই ব্যাপারে ওনার কি পদক্ষেপ সেটি আমরা জানতে চাই। জি, ধন্যবাদ। আমরা আরো প্রশ্ন নিব, একসাথে 3টি করে প্রশ্ন নিব। আর কে আছেন একটু হাত ওঠাবেন। বর্তমানে সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, তিনি যদি নির্বাচিত হন তাহলে পরে জনাব তারেক রহমান ঘোষিত যে 20টি মাদকের স্পট আছে সেগুলি কোথায় কোথায় আছে তিনি জানেন কিনা, সেইগুলি তিনি নির্মূল করবেন কিনা। যে ওনার মাদক নিয়ে আমরা প্রশ্ন পেয়েছি, আর একটা প্রশ্ন নিব। আর কে আছেন ভাই? জি জি, আমার প্রশ্নটা হলো তরিকুল ইসলাম সুজনের কাছে, যে নারায়ণগঞ্জের প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের লাইফলাইন খ্যাত শীতলক্ষা নদীর যে দূষণতা, সেই দূষণ রোধে এবং নারায়ণগঞ্জের যে বাংলাদেশের অন্যতম একটি দূষিত অঞ্চল হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে, সেটার ব্যাপারে তার কোনো পরিকল্পনা আছে কিনা। জি, আপনাদেরকে ধন্যবাদ। 3টা প্রশ্ন নেওয়া হয়েছে, আমরা আবারও ফিরবো, আমরা একটু প্রশ্নের উত্তরগুলোতে যাব। জনাব আবুল কালাম, আপনার কাছে মূলত 2টি প্রশ্ন এসেছে, 2টি মাদক সংক্রান্ত, এবং একজন বলেছেন যে 20টি হটস্পটের কথা বলেছেন মাদকের বিষয়ে, আরেকজন বলেছেন যে শিক্ষার্থী যারা রয়েছে তরুণ সমাজ তাদের খেলাধুলা করার জায়গা নেই, এবং এটা সত্যি নারায়ণগঞ্জের এই 20টি স্পটের ব্যাপারে আপনি জানেন কিনা বা আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? আসলে তরুণ সমাজ হলো আমাদের আগামী দিনের দেশ পরিচালনার হাতিয়ার।
আজকে এই প্রজন্মটা যদি সুস্থভাবে গড়ে উঠতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, নৈতিক চরিত্রবান হতে পারেন, এবং তাদেরকে যদি আমাদের সমাজ সঠিকভাবে গাইডলাইন দিয়ে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে, তাহলে এই জাতি উপকৃত হবে। এটা নিঃসন্দেহে, এই বিষয়টা কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। আর প্রশ্নকর্তা মহোদয় অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি এক জায়গায় উনি আমাকে সরাসরি সম্বোধন করেছে সাবেক এমপি হিসেবে। অতএব তাহলে আমাকে কিছু আমার পেছনের দিকে যেতে হবে আমার নিজের কৈফিয়ত হিসাবে। তো একটু দীর্ঘ হতে পারে। দেখেন, আমাকে আমার জনগণ, আমার এলাকাবাসী অত্যন্ত ভালোবাসে। এই কথাতে আমার নয়, এই কথাটি জনগণের। কারণ তারা আমাকে বিগত দিনে 3-3বার নির্বাচিত করেছেন, এবং এবার ষষ্ঠবারের মতো আমি আমার জনসমক্ষে আসার সুযোগ পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ ইনশাল্লাহ। এমপি হিসেবে কিন্তু আমার সময়, আজকে 20 বছর আগের ঘটনা বলছি, কারণ 20 বছরের একটার ভিতরে আমি পড়ি না। আমি এই নারায়ণগঞ্জের আপনার হাসপাতাল, যেটা ভিক্টোরিয়া হাসপাতাল, এটা পুনর্নির্মাণ করে অবয়ব স্ট্রাকচারের যে প্ল্যান, এটা আমি পাস করে রেখে আসতেছিলাম। আমি নারায়ণগঞ্জ কলেজ, এটাকে আজকে বিশ্ববিদ্যালয় কলেজ, 95% জায়গা, কোটি কোটি টাকা না, 100 কোটি টাকা সম্পদ বিনা পয়সায় সরকার থেকে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকে উন্নত করানোর জন্য, তরুণ সমাজকে শিক্ষিত হওয়ার জন্য এই পদক্ষেপটা আমি নিয়েছিলাম। আপনার 300 বেড হাসপাতালের কথা বলার অপেক্ষা রাখা আমার মরহুম পিতা হাজী জালালউদ্দিন সাহেব উনি এটাকে জায়গা দখল করে গিয়েছিলেন। মহিলা কলেজের মাটি বড় করা থেকে যাতায়াতের জন্য বাস আনয়ন করা, এগুলো শহর অঞ্চলের কথা। বন্দরে আপনার সাবদি থেকে আপনার মতগঞ্জে সৈয়দপুর পর্যন্ত যে রাস্তাটা, এটা প্রথম আমরা কাজ করেছিলাম আপনার পাকাকরণের কাজ। বন্দরে গ্যাস, পানি, TNT, এগুলো সবই আমাদের সময় করা। আমি এই যে পানি, শীতলক্ষা নদীর কথা বললে পানি নষ্ট হয়েছে, প্রকৃত অর্থে এটা দূষণীয় পর্যায়ে না, তারও অনেক ঊর্ধ্বে চলে গেছে। এটা জনস্বাস্থ্যের প্রচণ্ডভাবে এটা একটা হুমকি হয়ে দাঁড়াইছে। নদী শাসনের মাধ্যমে পানির যে নাব্যতা এবং পানির যে স্বচ্ছতা, এটা আনার জন্য পরিকল্পনা। আমি 1 মিনিট শুধু বলবো যে এই যে সমস্তগুলো কথাগুলো আসছে, তার মধ্যে দুর্নীতির একটা বিষয় আসছে। দুর্নীতির একটা আপেক্ষিক শব্দ, কারণ মানুষের আর্থিকভাবে যদি আপনার সচ্ছলতা না আসে, কর্মসংস্থানের ব্যবস্থা যদি সঠিকভাবে না আসে, তাহলে এই সমস্ত স্থায়ী সমাধান করা সম্ভব না। আর নেশার যে প্রশ্নটা, এটা হতাশা থেকে আসে, মানুষের আর্থিক দৈন্যতা থেকে আসে, এবং সমাজে অবক্ষয়টা সৃষ্টি হয় ঘরের থেকে। আমরা ঘরে যারা আমরা পিতামাতা রয়েছি, আমাদের সন্তানরা কোথায় কি করছে না করছে, এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার রয়েছে। বিশেষ করে বিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করে ছাত্র, সেটা নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্ব শ্রেণী যাই হোক না কেন, সকলেই আমাদের স্কুলের কর্তৃপক্ষ যারা আছে তাদের নজর রাখা দরকার। কারণ আমরা দেখি অনেক সময় ছেলে মেয়েরা পড়া না করে বাইরে যে পার্কের মধ্যে তারা বিনোদনের সময় কাটাচ্ছে। এই যে অবক্ষয়গুলো, এগুলো আমাদের সামাজিক রোগ, এটা সামাজিক ব্যাধি। তবে নারায়ণগঞ্জে উন্নয়নের কথা যেটা বললেন, যে যাতায়াতে বিশেষ করে এই রাস্তাটা, এটা সঠিক করতে সত্য, কারণ আমাদের নারায়ণগঞ্জে আসলে স্পেস নাই। নারায়ণগঞ্জ শহরটা বাণিজ্যিক এলাকা হওয়ার কারণে দিন দিন জনসংখ্যার এখানে স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, কারণ কর্মসংস্থানের উদ্দেশ্যে মানুষ শহরমুখী হয়ে যাচ্ছে। এবং এটা আর পরিকল্পনার কথা বলছেন, আমরা 2006-তে কিন্তু ড্যাম, অর্থাৎ ডিটেলড এরিয়া প্ল্যানের মাধ্যমে পুরা নারায়ণগঞ্জ 5 আসনকে একেবারে সেই ব্রহ্মপুত্র নদী পর্যন্ত কি পরিকল্পনা করা উচিত আমাদের প্রয়োজন আগামী 25 বছরে, সমস্তটা আমরা এখানে করে রেখে আসছি। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত আমরা সেই পরিকল্পনায় ঢোকার সুযোগ পাইনি। ইনশাল্লাহ যেটা নির্বাচনী আচরণবিধিতে প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ নেই। তবে আমি আমার এলাকাবাসীকে আশ্বস্ত করতে পারি যে আমি আপনাদের মতো একজন সহযাত্রী, সহকর্মী এবং আপনাদেরই একজন, কারণ আমিও একজন নগরবাসী। দুর্ভোগ কিন্তু আপনাদের সাথে সাথে আমাকে বহন করতে হয়, আমিও এই দুর্ভোগ ভাগাভাগি করে দিচ্ছি। অতএব আমি যে আমার নিজের সুখ সুবিধাকে অর্জন করতে চাই, তেমনিভাবে আপনাদের দুর্দশা দূর করতে চাই। ধন্যবাদ আপনাদের সবাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু তরুণ ইসলাম সুজন ভাইয়ের কাছে আসবো। একজন প্রশ্ন করেছিলেন যে এই শীতলক্ষা নদী নিয়ে, বিশেষ করে নদী দখল, দূষণ এবং নদী কেন্দ্রিক সিন্ডিকেট, চাঁদাবাজি, বিভিন্ন রকমের জটিলতা চলছে। এখন এই নদীর একেবারে সংকীর্ণ হয়ে এসেছে, নদীর পানি দূষিত হচ্ছে। বলছিলেন আবুল কালাম সাহেব যে হুমকি হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের জন্য। আপনি আসলে এটা নিয়ে ওই দর্শকের উত্তরে কি বলবেন? দেখেন, শীতলক্ষা নদী নিয়ে আসলে অতিরিক্ত কথা বলবার কিছু নাই, কিন্তু এই নারায়ণগঞ্জ শহরটি গড়ে উঠেছে শীতলক্ষা নদীর অববাহিকায়।
এবং এই যে প্রাচ্যের ডান্ডি বলে আমরা যে গর্ববোধ করি, সেটা কিন্তু শীতলক্ষাকে কেন্দ্র করে। ফলে আজকে এই নগরীর একটা প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়ে, মানে এখন পর্যন্ত প্রধান পরিচয় এটা হচ্ছে গুম খুন এবং সন্ত্রাসের নগরী। ফলে শীতলক্ষাকে আমরা হারিয়ে ফেলেছি। তার প্রধান কারণটা আপনিও উল্লেখ করলেন, দখল, দূষণ এবং নদী কেন্দ্রিক চাঁদাবাজি। এইটা কিন্তু প্রথমত আমি মনে করি যে নদীর দুপার দখল করে যারা এই যে চাঁদাবাজিটা করছেন, মানে এইটা করছেন, সেটা কিন্তু তারা মাসোহারা দিচ্ছেন। মাসোহারা যারা খাচ্ছেন তারা কিন্তু যেন তেন লোক না, তারা নদীর এপার ওপার দুই পারের বেশ প্রভাবশালী পরিবার। এবং নদীর এপার ওপার দুপার গেড়ে যতগুলো পরিবেশকে ক্ষতি করে প্রতিষ্ঠান গড়ে উঠছে, বিশেষত নদীর ওপারে, আমার কাছে মনে হয় নদীর ওপারে সব লোক জানে যে এই প্রতিষ্ঠানগুলি থেকে কোন কোন নেতারা মাসোয়ারা খান। এবং এই নদীগুলোকে দখল করবার জন্য, দূষণ করবার জন্য কিংবা এইটার বিরুদ্ধে যে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে না, আমি কেবলমাত্র ওই কতিপয় পরিবারকে অভিযুক্ত করছি না। পরিবেশ অধিদপ্তর এবং বিআইডব্লিউটিসি যাদের কথা ছিল নদীটাকে রক্ষা করবে, তারাই আসলে নদীকে রক্ষার নামে পুরো নদীটাকে গিলে ফেলছে। বিআইডব্লিউটিসি তার সমস্ত অবকাঠামো নদীর পাড় থেকে দূরে নয়, নদীর ভেতরে করছে। এবং তারা বিভিন্নভাবে, আমরা আসলে জানি, আমাদের দিক থেকে অঙ্গীকার, এটা কোনো অঙ্গীকার নয়। আমি মনে করি যে শীতলক্ষা বাঁচলে নারায়ণগঞ্জ বাঁচবে। শীতলক্ষার অর্থনীতি যখন সমৃদ্ধ ছিল, তখন এই নারায়ণগঞ্জও একটা সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। ফলে এটা কেবল এপার ওপার নয়, দুপারের মানুষের প্রধান আশ্রয় জায়গা, লড়াইয়ের জায়গা হওয়া উচিত হচ্ছে যে কোনো মূল্যে শীতলক্ষাকে রক্ষা করতে হবে। আমরা আশা রাখি আমি অথবা এমপি যিনি নির্বাচিত হন, তিনি আসলে শীতলক্ষা নদীটাকে রক্ষা করবেন। আর যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি অঙ্গীকার করছি যে আমি শীতলক্ষা নদীর দখল, দূষণ, চাঁদাবাজ রোধ করে এই নদীকে স্বাভাবিক প্রবাহ বজায় রাখবো এবং এইটার জন্য আমরা আমাদের ফাইট চালিয়ে যাব। জি, ধন্যবাদ জনাব সিরাজুল মামুন। আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান, মানে আমি একটু প্রশ্ন করে রাখতে চাই যে গত 15-17 বছরে যারা এই মাসোয়ারাগুলো নিয়েছে, সিন্ডিকেট চাঁদাবাজি করেছে, তাদের বিষয় তো আমরা জানি। 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার কাজ করছে, তারা এখন কারা যারা এই চাঁদাবাজিগুলো করছে বা সিন্ডিকেটগুলো করছে? ধন্যবাদ ভাইকে। আসলে সবকিছুর মূল হলো যারা রাজনীতি করে তারা তাদের কর্মীদের নিয়ন্ত্রণই করতে পারে না। আমি কয়েকদিন আগে আমাদের দলের একটা মিটিং ছিল দেশের একটা বড় দলের সাথে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কর্মীরা এসব করছে, এগুলো কেন আপনারা নিয়ন্ত্রণ করছে না? উনি বললেন যে আপনাদের তো দলের কর্মীদের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ আছে, আমাদের তো কোনো নিয়ন্ত্রণ নাই। এই হলো মূল সমস্যা। প্রিয় বন্ধুরা, আজকে আমি নারায়ণগঞ্জবাসী এই কথাটা বলতে চাই যে পুরনো এই পচা রাজনীতি পরিবর্তন না হলে এই সমস্ত টক শোতে প্রতিশ্রুতিতে কোনো কাজ হবে না। নেতাদেরকে, কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া চাই, মোটিভেশন দেওয়া চাই, তারা যাতে সত্যিকারের মানুষ হইতে পারে। যারা রাজনীতি করছে তারা নিজেরা যদি মানুষ না হয়, তারা তো মানুষের কাতারেই পড়ে না। এখন আমি দেখি এই সমস্ত পুরনো রাজনীতিবিদরা মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। যাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, তারা নিজেরা সন্ত্রাসের বিরুদ্ধে বলে, কিন্তু নিজেরা সন্ত্রাস, তাদের দলীয় কর্মীরা সন্ত্রাস লালন করে, তারা কোনো পদক্ষেপ নেয় না। আমাদের বাংলাদেশের একজন বড় নেতা আমাদের তারেক জিয়া, তিনি বাংলাদেশের অনেক মানুষই মনে করে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রিমিয়ার অফ বাংলাদেশ। ভালো কথা, কিন্তু উনি যে 20টা মাদকের হটস্পটের কথা বলে গেলেন, সুন্দর, আমি ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ দিই। কিন্তু উনি কি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে পার্লামেন্টের প্রথম অধিবেশনে মাদকের বিরুদ্ধে উনি বিল আনবেন? এই কথা না। মাদকের বিরুদ্ধে শুনেন, মাদক মাদককে নিষিদ্ধ করতে হবে। কথা বললে চলবে না ভাই, কথা শুনেন হবে ভাই। আমি শেষ করি। আচ্ছা ভাই, আমি বলি, মাদককে নিষিদ্ধ করতে হবে। মাদককে নিষিদ্ধ না করলে সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে নিষিদ্ধকরণের বিল আনতে হবে। ওই
কিছু পদক্ষেপ নিলে সমাধান হবে না প্রিয় বন্ধুরা। এই জন্যে ভাই আসবো আমি- আসবো আসবো। আমি যে কথাটা বলতে চাই যে আমার দল হোক যেই দলই হোক, যারা কর্মীরা আছেন নেতারা আছেন তাদেরকে প্রকৃত অর্থে মানুষ হইলেই সব সমস্যার সমাধান সম্ভব। এই দখলদারিত্ব, চাঁদাবাজি সবকিছু বন্ধ সম্ভব যদি যারা রাজনীতি করে তারা যদি প্রকৃত মানুষ হন। এইটা আমাদের মূল সমস্যা। এই বিপ্লবের পরেও সেই মানুষ আমরা এখনো হইতে পারি নাই। যদি মানুষ হতে পারি জনগণকে, তাহলে জনগণ স্বস্তি পাবে, নদীর মুক্তি পাবে, সব মুক্তি পাবে যদি আমরা আমাদের কর্মীদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব হয়। যে আপনাদেরকে ধন্যবাদ। এগুলো আমরা- একমাত্র সমাধান। জি, আমরা আবারও দর্শকদের প্রশ্ন আসবো, আমি আপনার কাছে আসবো। আমি শ্রদ্ধেয় মামুন স্যারকে প্রশ্ন করব। এবিএম মামুন স্যার 22 নম্বর থেকে শুরু করে 27 নম্বর পর্যন্ত অর্ধপরিচয় পর্যন্ত কোনো পরিচ্ছন্ন নাই বন্দরে, এবং আমার এলাকায় খালগুলি পর্যন্ত খনন করা হয় নাই। মাত্র 2-1 লাখ টাকা লাগবে, সেটাও করে না। আমি আইবিকে প্রশ্ন করেছিলাম, 172টা চিঠি আইবির মধ্যে এখনো আছে। কিন্তু আমি প্রশ্ন করি, স্যার আমাদের ছেলে মেয়েরা নাক বন্ধ করে তুলারাম কলেজে আসে, নাক বন্ধ করে এই স্যারের ঈদগাহ ময়দানের মাদ্রাসায় আসে লেখাপড়া করতে। এত নোংরা হবে কেন? স্যারে আমাদের ছাড় মূল্যবান কথা বলছে, এই নোংরা হওয়ার জন্য আমরাই দেই। সুতরাং আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা চাই নারায়ণগঞ্জকে বলা হয় ডান্ডি শহর। আমরা চাই আপনাকে নারায়ণগঞ্জ ধন্যবাদ। উন্নয়ন হোক। বুঝেছি। আমরা জি, বুঝেছি আমি আমরা। পরিচ্ছন্ন মুক্ত একটা শহর চাই এবং আপনি সুশিক্ষিত পরিচ্ছন্নতা চান, আদর্শ আপনাকে জাতি ধন্যবাদ। চাই। আপনার কাছে এই প্রশ্ন, আমরা একটু আপনার এইদিকে- কাছে এই প্রশ্ন, 22 জি নম্বর ভাই, থেকে মাইক্রোফোনটা 27 দেন না। নম্বর পর্যন্ত কেন নোংরা হলো? আচ্ছা, আমরা একটু এইদিকে আমাদের হাতের বাইরে একটু আসতে চাই। ভাই, আমাদের সময়ের যেহেতু স্বল্পতা আছে, সংক্ষেপে শুধু প্রশ্নটা করবেন। আমরা তো জানি, ধন্যবাদ। প্রশ্নটা করবেন শুধু। আজকের আয়োজক যারা, আমি 3 জনের আজকে প্রার্থী আছেন এখানে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আজকের এই আয়োজন হচ্ছে নির্বাচনমুখী, নির্বাচন হচ্ছে বলে আজকে যারা সংসদ সদস্য তাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান করছেন। আমরা দীর্ঘদিন পর ভোট দিতে যাচ্ছি। 3টা নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। ভাই প্রশ্নটা করেন। এখন হচ্ছে এবার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে দেখতে পাচ্ছি কালো টাকার মালিকরা, ভূমিদস্যুরা, সন্ত্রাসীরা আজকে আমাদের অসহায় মানুষদের টাকা দিয়ে ভোট কিনতে চায়। এটার প্রতিরোধের কি? এমন সন্ত্রাসী যারা নারায়ণগঞ্জের এক কোনায় কামকাল পুলিশ ফাঁড়ি উড়াই দিছে, সেই সকল সন্ত্রাসীরাও এখন নির্বাচন প্রচারণা আছে। তা আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? আপনাকে আমরা আর একটা প্রশ্ন নিব। জি, আমার প্রশ্ন 3 জনের কাছেই, কারণ কে বিজয়ী হবে তা আমার জানা নাই। আমাদের মাদকের বিরুদ্ধে তাদের কি অবস্থান থাকবে, এবং আমাদের চাষারা কালীবাজার ফ্রেশ মার্কেট থেকে এমনকি রাস্তার এক পাশ পর্যন্ত যেভাবে ফুটপাত কি করে রেখেছে, তাদের কি অবস্থান থাকবে? ব্যবস্থা কারণ নেওয়া হবে কি? হ্যাঁ, কারণ আছে। কারণ আমরা দেখেছি যে নতুন বোতলে পুরনো মদের বন্দোবস্ত। কারণ যারা ছিল 5ই আগস্টের আগে, তাদের যে গডফাদার ছিল আজমির উসমান, সে আজমির উসমানের আন্ডারেই এই চাঁদাবাজিটা হতো। চাষারা এবং ফ্রেশ মার্কেট, কালীবাজারের এমনকি রাস্তার অর্ধেক পর্যন্ত। এখন 5 আগস্টের পর তো নতুন আমরা বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছিলাম। এখন 5 আগস্টের পরে কারা এই চাঁদাবাজটা করতেছে, কাদের কাছে এই চাঁদাবাজিটা যাচ্ছে? এখন কি যারা নির্বাচিত হবে, এমপিরা আসে কি এই চাঁদাবাজি কি বন্ধ করতে পারবে? এই রাস্তাটা কি অন্তত ছেড়ে কি ফুটপাতে কি অন্তত উঠাতে পারবে? এই প্রশ্নটা 3 জনের কাছে জি, আমার আপনাকে রইলো। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা 26-এ নির্বাচন দেখছেন, আমরা বিভিন্ন রকমের প্রশ্ন নিচ্ছিলাম। আমরা একটা ছোট্ট একটা বিরতিতে যাবার সময় হলো, বিরতি থেকে ফিরে সেই প্রশ্নগুলোর উত্তর নেবার চেষ্টা করব। সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন 26-এ নির্বাচন। আমরা এতক্ষণ ধরে আমাদের নারায়ণগঞ্জবাসী যারা এখানে রয়েছেন, বিভিন্ন রকমের প্রশ্ন, একেবারে প্রশ্ন মানে জর্জরিত যদি বলি, এরকম একটি পরিবেশ এখানে বিরাজ করছে। সেই প্রশ্নগুলোর উত্তরে যাব। শুরুতেই জনাব আবুল কালাম, আপনার কাছে আসতে চাই যে পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন এসেছে, এবং বিশেষ করে মাদক নিয়ে, এবং সিন্ডিকেট এবং চাঁদাবাজি। বলা হচ্ছে যে 5 আগস্টের আগে একটি দল যারা ক্ষমতায় ছিল তাদের অধীনে সিন্ডিকেট চাঁদাবাজি হয়েছে। 5 আগস্টের পরে সেটি বন্ধ হবার কথা, কিন্তু হয়নি। কেন হয়নি? কারা এই সিন্ডিকেট করছে, কারা এই দখলদারিত্ব করছে? এইটা সামাজিক অবক্ষয়ের অংশ। এটা শুধু বিএনপির বা কোনো রাজনৈতিক দলের না, এটা জনসমাজের একটা এটা মারাত্মক একটা দূষণ ব্যাপার, মাদক শক্তির ব্যাপারটা, চাঁদাবাজের ব্যাপারটা। তো অতএব এটা রাষ্ট্রীয়ভাবে আমরা যদি আল্লাহর রহমতে ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ বিএনপির পক্ষ থেকে আপনাদের অতীত যেটা বলে, আমি বিশেষ করে নাম পাচ্ছেন আবার 2006 পর্যন্ত আসেন, এই অভিযোগগুলো কি তখন এইভাবে তীব্র ছিল না?
তার মানে এই সময়কালকে যে এটা জবাব দিবে। আমি আপনাদের আমার বিগতকালে কর্মকাণ্ড অভিজ্ঞতা দ্বারা বলতে পারি ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে এই কারণে, কারণ আমার ঘরেও কিন্তু ছেলে মেয়ে আছে, তাদেরকে আমি মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তারা ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না। আর দ্বিতীয় প্রশ্ন হলো ফুটপাতে চাঁদাবাজি, যেটা আছে একটা কথা হলো যে এই যে চাঁদাবাজ যারা করে, চাঁদা যারা তোলে, তারা কখনো কোনো রাজনৈতিক দলের কর্মী না। আমার তো নাও কারোরই না, আমার দুজন সহকর্মী এখানে। আমি বলছি এরা সুবিধাবাদী লোক, রাজনীতিকে তারা ক্ষমতাসীন যারা থাকে তাদেরকে তারা ব্যবহার করে থাকে। আমি দেড়তকন্তে বলতে চাই যে আমার দলের মধ্যে কোনো চাঁদাবাজকে আমার দ্বারা কোনো প্রভাবিত হওয়া বা প্রস্তাব দেওয়ার কোনো সুযোগ নাই, অতীতে ছিল না, আগামী দিনেও আসবে না, আগামী দিনেও থাকবে না। তবে এই ব্যাপারটিকে যারা এইভাবে দলের নাম ভাঙিয়ে বা দলের কর্মী হিসেবে করে, আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে যাচ্ছি আমার প্রশাসনকে। আমি বলবো যে আপনারা প্রশাসনের দায়িত্ব পালন করেন, যারা এর সাথে সম্পৃক্ত আছে তাদের প্রত্যেকে আইন আমলে নিয়ে আসেন। আমার দলের পক্ষ থেকে আপনি সহযোগিতা ছাড়া ভিন্ন কিছু পাবেন না। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু তরিকুল ইসলাম সুজনের কাছে আসতে চাই। চাঁদাবাজরা রাজনীতিবিদদের ব্যবহার করে, মানে রাজনীতিবিদরা এত সহজে ব্যবহৃত হয়ে যাচ্ছে চাঁদাবাজদের কাছে। আমি ঠিক আপনার এটার সাথে দ্বিমত পোষণ করি। আমি বলি যে চাঁদাবাজরা, মাদক সন্ত্রাসী, তারা এখানে এমপিকে নির্বাচিত করে, তারাই এমপিকে নির্বাচিত করে। যারা ফুটপাত থেকে চাঁদা উঠায়, যারা চাঁদা খায়, মাসোয়ারা খায়, নারায়ণগঞ্জের অটো স্ট্যান্ড কিংবা নারায়ণগঞ্জ শহরকে একটা ভয়ঙ্কর ভোগান্তির মধ্যে রাখছে, তারাই এমপি নির্বাচিত করে। যারা এমপি নির্বাচিত হন, বাংলাদেশের প্রচলিত ব্যবস্থায় এখানে কোটি কোটি টাকা ব্যয় করছেন, এইটা তাদের কাছে ইনভেস্টমেন্ট। এবং এই যে কিছুদিন পর আমরা সকলেই জানি যে নির্বাচনটা শেষ হবার 6 দিন পর এটা হচ্ছে রোজা স্টার্ট হবে। রোজাটা হবার সময় এই যে বাজারকে অস্থিতিশীল করা, বাজার সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়া, এটা আসলে কারা করছেন? তারাই তো আসলে এই যে যারা এখনকার ইলেকশনে তাদেরকে ফান্ডিং করছেন। এখন যারা লোকবল দিচ্ছেন নেতার পেছনে, তারাই এটা হচ্ছে মাদক করবেন, তারাই চাঁদাবাজি করবেন, তারা অটো স্ট্যান্ড দখল করবেন, তারা হাট বাজার সমস্ত জায়গাতে সিন্ডিকেট করবেন। ফলে আমি বলি এইখানকার ব্যবস্থাটা হচ্ছে এই যে সন্ত্রাসীরা, গুন্ডা পান্ডারা চুজ করেন তাকে কে আশ্রয় প্রশ্রয় দিবেন। বাংলাদেশের সকল মানুষই জানে যারা নির্বাচিত হয়ে আসেন তারা আসলে ওই সিন্ডিকেটেরই প্রধান এবং তিনি আসলে মাফিয়া হন। অর্থাৎ এইখানটাতে যারা এমপি নির্বাচিত হন তারা আসলে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করেন না, তারা মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা এইটা করে। পুরো বন্দরে কারা মাদক ব্যবসায়ীদেরকে পাহারা দেন, কারা সেইটার সিন্ডিকেট চালান, কারা আকিদ সহ নানান জায়গা থেকে মাসোয়ারা খান, এবং এটা তো আমরা সকলেই জানি। ফলে এইটার বিরুদ্ধে আমি কেবলমাত্র বড় বড় কথা বলছি না, তরিকুল সুজন এই আমি গত 17 বছর এই নারায়ণগঞ্জের বড় বড় কথা বলে মায়ের খেয়ে আসছি। আমরা এমপি হইতে আসি নাই, আমরা নারায়ণগঞ্জে প্রবলেম আছে, প্রবলেম সলভ করবার জন্য আসছি। ফলে এই নারায়ণগঞ্জ আমাদের অস্তিত্ব রক্ষার এবং এই ইলেকশনটাকেও আমরা নারায়ণগঞ্জবাসীর যে সমস্যা আছে সেটার সমাধানের অংশ হিসেবে দেখি। আপনাকে ধন্যবাদ জনাব আবুল কালাম। উনি একটা জায়গায় বলেছেন যে এমপি কে নির্বাচন করে এমপি চাঁদাবাজ ভোটার নেশাখোররা। এতে কিন্তু আপনি বোধহয় একটু খেয়াল রাখেন নাই, হয়তো আপনার একটু ভুল হতে পারে, যে এতে কিন্তু আমার সাধারণ ভোটার যারা আমাদেরকে নির্বাচন, তাদেরকে কিন্তু আপনি চাঁদাবাজ হিসেবে পরিচয় করে ফেলেছেন। আবার যারা আমাদেরকে নির্বাচিত করে ওরা কিন্তু আমাদের সম্মানিত ভোটার। তা আমি আশা করি যে আমাদের সম্মানিত ভোটাররা তাদের সম্মান অক্ষুণ্ণ রাখবে। যে অভিযোগটা আসছে সুজন সাহেবের পক্ষ থেকে, এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের সম্মানিত ভোটারবৃন্দ সচেতন থাকবেন। আমি তাদেরকে বলবো যে আপনারা কখনো আমাকে অতীতে কি চাঁদাবাজ হিসেবে নির্বাচিত করেছিলেন? আমাকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নির্বাচন করেছিলেন? করেন নাই। এইবার ষষ্ঠবারে আসার পেছনে আরো একটা ইতিহাস আছে, 3বার আমাকে নির্বাচিত করেছে। এর অর্থটা কি? এর অর্থ যদি সাধারণভাবে আমরা একটু বিশ্লেষণ করি তো বোঝা যায় যে 3বারের যে মেয়াদকাল ছিল তারা প্রথমবারে সন্তুষ্ট ছিল বলে দ্বিতীয়বার আমাকে নিয়ে আসছে, দ্বিতীয়বারের পরবর্তীতে তারা আবার তৃতীয়বার নিয়ে আসছে। তৃতীয়বারের পরে যে নির্বাচনটা হয়ে আছে 2008 থেকে এই পর্যন্ত, এই নির্বাচনে তো আমাদের অংশগ্রহণ করার এবার সুযোগ ছিল না। অতএব যেই সমস্ত বিষয়গুলো আসছে এক কথায় বলবো যেটা আমাদের জন্য বা আমার জন্য প্রযোজ্য না, এক কথা।
না, এখন- এখনকার দ্বিতীয়ত বর্তমান হলো অবস্থার যে কথা আমি এখন ক্ষমতাসীন নই যে আমাকে এই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা। তবে আমি আশ্বস্ত করতে পারি, আমার যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে আমি দৃঢ় করতে বলতে পারি, এই সমস্ত অসামাজিক জনদুর্ভোগ যে বিষয় যে হয় কঠোর হস্তক্ষেপ করার জন্য আমার যে আগের অভিজ্ঞতা আছে, আমি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইনশাল্লাহ এই দুর্নীতি মুক্ত সমাজকে গড়ে তোলার জন্য আমি আপ্রাণভাবে আপনাদের চেষ্টা করবো, আশ্বস্ত করতে পারি। সুজন সাহেবের যেই প্রত্যাশা, মামুন সাহেবের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আমাদের এই প্রত্যাশা যদি আমি ভাগ্যবান হই তাহলে অবশ্যই আমি আপনাদের এই সম্মান রক্ষাতে কাজ এই কাজগুলো। করবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দুটি প্রশ্ন নিব, আমি আপনার কাছে আসবো। জি জি জি, আচ্ছা, আমাদের একজনের প্রশ্ন ছিল সন্ত্রাস দমনের বিষয়ে, যে একই সাথে আমি একটু আসবো। আমাদের খুবই অল্প সময় শেষ করতে হবে। একজন প্রশ্ন করেছিলেন যে সন্ত্রাসীরা বিভিন্ন দলের পক্ষে আসলে ভোট চাইছেন বা প্রচারণা করছেন, আপনি কি এরকম কিছু দেখেছেন কিনা? আমি আমার নির্বাচনী এলাকায় 2-3 দিন আগে এক জায়গায় গেলাম, সেখানে প্রচারণা যখন চালাচ্ছিলাম মানুষ আমাকে বলল যে ভাই এখানে এইভাবে করা যাবে না, ভোট হয়তো আপনাদেরকে আমরা দিব কিন্তু এখানে প্রকাশ্য আমরা এটা কাজ করতে পারবো না। এটা বন্দরের বেশ কিছু জায়গায় আমি লক্ষ্য করেছি যে এরকম একটা শঙ্কা মানুষের মধ্যে আছে। এটা আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টা দেখা দরকার। আর আমি যে কথাটা যুক্ত করব এর সাথে, আগের আমার কথা হয়তো একটু ভুলভাবে ইন্টারপ্রিট করা হয়েছে। আসলে মাদকের ব্যাপারে মোটিভেশন লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা তো মোটিভেশন বিশ্বাসী। আমাদের যে ইসলামের আদর্শ, মানুষকে বুঝানো, মানুষকে বুঝিয়ে মোটিভেট করা, এটা খুব গুরুত্ব দেয়। আমরা সর্বক্ষণই মানুষকে এটা মোটিভেট করি। আমাদের কোনো কর্মীরা, সমর্থকরা মাদক স্পর্শ করে না, এটা আমরা সবাই জানি। আমাদের দেশের আলেমরা, দেশের ধর্মীয় সম্প্রদায় যারা কাজ করেন, তারা কেউ মাদক স্পর্শ করেন না। দে আর অলরেডি মোটিভেটেড। আমরা সবাই মোটিভেশনে বিশ্বাস করি, কিন্তু মোটিভেশন কিন্তু যথেষ্ট না। স্পষ্টভাবে মাদকের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করতে হবে। সেটা হলো মাদক কারবারি এবং মাদকের আমদানি উৎপাদন নিষিদ্ধ করে এই রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যমতে পৌঁছে যে এই মাদকের বিরুদ্ধে পার্লামেন্টে বিল আনবো আমরা, এটা বলতে হবে। না হলে শুধু মোটিভেশনের মাধ্যমে কিন্তু কাজ হবে না। মোটিভেশনও চলবে, মানুষকে বোঝানো চলবে, আমাদের বিশেষ করে তরুণ যারা প্রজন্ম, কিন্তু মাদক কারবারি যারা আছে, যারা উৎপাদনটা করে, যারা আমদানিগুলি করে, এই অসৎ মানুষগুলোর বিরুদ্ধে সরকারের যদি আমরা কঠোর অবস্থান না নেই, আজকে চাঁদাবাজি যারা করে হকার্স মার্কেটে যদি আমরা খবর নেই গিয়ে যে ভাই কারা নিচ্ছে চাঁদা, বলতে সাহস পায় না। আসলে আমাদের এই জিনিসগুলি পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। আমরা এখানে যারা আছি, আমরাই তো, জনগণ তো আমাদেরকে ভোটটা দিবে। আমরা সবাই ব্যাপারে একটা জনগণের কাছে দৃঢ় অঙ্গীকার আমাদের করা দরকার যে এই জিনিসগুলোকে আমরা কোনো অবস্থাতেই আমরা প্রশ্রয় দেব না, এবং এই ব্যাপারে আমাদের একটা কঠোর অবস্থান থাকবে। এই ব্যাপারে অঙ্গীকার আমাদের করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দুটি প্রশ্ন নিব। প্রশ্নটা বলি, জি জি, ব্যক্তিগত আক্রমণ আমার নয়, কথা হলো, আপনি আজকে যে অস্থিরতা আপনি বারবার বসেন। বলতেছেন, এই অস্থিরতা এখন তো কেউ সংসদে যায় নাই, এটা ঠিক করবে কিভাবে? এটা হলো আমার প্রশ্ন। জি, ধন্যবাদ। আমরা এই ভাইয়ের কাছে একটু আসি। একটি কথা জানতে চাই, ফ্যাসিস্ট সরকারের দোসর যারা 5 আগস্টের পরে আমাদের এই স্বৈরা শাসকের হত্যার মামলার আসামি, তারা কি করে সংসদ সদস্য নির্বাচিত হয়, নির্বাচনে দাঁড়ায়, এবং তাদের সাথে এই ফ্যাসিস্টদের দোসররা যেভাবে এই আওয়ামী লীগের তৎকালীন যারা এই ফ্যাসিস্টদের সাথে এখন মাঠে ময়দানে আছে, আমরা 3 জন সংসদ সদস্য, এই বিষয়ে আপনারা সক্রিয় একমত থাকবেন কিনা, এটুকুই আমি তাদের কাছে প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। এক কাতারে থাকবেন কিনা? ধন্যবাদ। ওইখানে একটু যাব ভাই, শেষ প্রশ্ন, আর যাব না। আমি তরিকুল সুজন সাহেবকে একটি প্রশ্ন করব যে আমরা আবুল কালাম সাহেবকে, আমি একটা দলের নেতা, আমি মহানগর শ্রমিক দলের সদস্য সচিব, ভাই, আমি প্রশ্ন। পরিচয় দিলাম, আমি 3 বার আবুল কালাম সাহেবকে নির্বাচিত করেছি ভোট দিয়া। তা আপনার কি মনে হয় আমি একজন সন্ত্রাসী, আমি একজন নেশাখোর? আপনি যদি তর্কের খাতির ধরে নিলাম আপনি 26-এ নির্বাচনে এমপি হলেন, তাহলে কি আমরা ভাববো যে আপনাকে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, মাদক যারা বিক্রি করে তারা আপনাকে এমপি নির্বাচিত করেছে? জি জি, এই প্রশ্নের জবাব। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জি, জনাব আবুল কালাম, জি, ধন্যবাদ। একটি প্রশ্ন যদি আমি বলি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলা হচ্ছে, তাদের সহযোগীরা এই 3টি দলের সাথে যারা রয়েছে, তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? জি, ধন্যবাদ। আপনি এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপিত হয়েছে।
আমাদের নারায়ণগঞ্জ 5 আসনে একজন প্রার্থী আছেন, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন আসামি। তো তিনি জামিন নিয়ে কিভাবে জামিন নিয়ে আসছেন জানি না। তো উনি এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন। এটাকে আমি বলবো যে এই জুলাই আন্দোলনের যে অংশটা আছে তাদেরকে অপমানিত করা একটা সামিল মাত্র, কারণ তাদেরকে এখানে থাকার কথা না। এটা যারা প্রশাসনে আছেন এবং যারা বিচার বিভাগে আছেন তাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের জন্য এই দেশের জনগণ আপামর জনসাধারণ আত্মত্যাগ করলো, তারাই আজকে আবার মাঠের মধ্যে সব সিনা ফুলে তারা বিচার করে। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু আমি বলতে পারছি না। আর একটি কথা, প্রথম যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন খেলার মাঠ প্রসঙ্গে, ছেলে মেয়েদের পরিবেশ নেই। আসলে এটা সত্যি কথাই যে আমাদের 3টে স্টেডিয়ামের কথা আছে। একটা ওসমানী স্টেডিয়াম, একটা স্টেডিয়াম, এটাকে আর সোনাকান্দাতে স্টেডিয়াম করার কথা ছিল। সোনাকান্দা মাঠটা যেটা আছে সেটা 20 বছর হয় না। ওইটা কিন্তু আমাদের সময় আমরা ঘোষণা দিয়েছিলাম যে বন্ধবাসীর জন্য আমরা একটা স্টেডিয়াম করতে চাই, ছেলে মেয়েদেরকে শারীরিকভাবে সক্ষমতা অর্জন করা যায়। জি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মামুন, একেবারে শেষ প্রশ্ন, যে যারা ফ্যাসিস্টদের পক্ষে যারা কাজ করেছে তাদের নারায়ণগঞ্জে দেখা গেল যে একজন আসনে এমপি হিসেবে তিনি দাঁড়িয়েছেন, অন্যান্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের দলের বা আপনাদের অবস্থা? যতই তারা প্রচারণা চালাক এবং অনেক কিছু করুক, জনগণ কোনো খুনিকে ভোট দেবে না ইনশাল্লাহ। আমাদের কাছে যে তথ্য প্রমাণগুলো আছে, ইনশাল্লাহ জনগণ তাদের সত্যিকারের প্রার্থীকে তারা বেছে নেবে এবং তাদের জনগণের মনে তাদের কোনো স্থান নেই এবং তারা কখনই ভোট পাবে না ইনশাল্লাহ। জনাব সুজন, শেষ প্রশ্ন। একজন প্রশ্ন করেছেন যে আপনি যদি এমপি হন, আপনিও কি মাদক যারা কারবারি করে তাদের ভোটে এমপি হবেন কিনা, তাদের পেট্রোনাইজেশনে এমপি হবেন কিনা? কেবলমাত্র এমপি হবার জন্য, এমপি গিরি করবার জন্য এই তরিকুল সুজন এই আসন্ন ইলেকশনটি করছে না। নারায়ণগঞ্জের 2টি সরকারি হসপিটাল আছে, তার কোনোটাতে আইসিইউ নেই। আমরা এমপি হলে আইসিইউর ব্যবস্থা করব। এবং এই যে নারায়ণগঞ্জ যেটাকে আমরা বলছি, এই নারায়ণগঞ্জ একটি বি ক্যাটাগরির জেলা। বি ক্যাটাগরি বুঝেন তো? নারায়ণগঞ্জ একটা বি ক্যাটাগরি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটা সি ক্যাটাগরির। এই যে এই বিসি ক্যাটাগরির মধ্যে নারায়ণগঞ্জ ঝুলে আছে। ফলে নারায়ণগঞ্জের 5 আসনে যে 5 লক্ষাধিক কথা বলতে দিতে হবে। 5 লক্ষাধিক ভোট, ভাই 5 লক্ষাধিক ভোটার আছে। সেই 5 লক্ষাধিক ভোটার তারা সম্মানিত প্রার্থী ওনাকে কথা বলার সুযোগ দেন। ভোগান্তি পাচ্ছেন। আমরা পরিষ্কারভাবে বলি, সেই আনসারটি বলছি। 1 নাম্বার বলেছেন মাদক। আমরা কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিব না। নারায়ণগঞ্জের 5 আসনে কোনো মাদক কারবারির জায়গা হবে না। নারায়ণগঞ্জের 5 আসনে কোনো অটো স্ট্যান্ড, ফুটপাথ কিংবা এইখানকার অবৈধ স্ট্যান্ড থেকে কেউ চাঁদা খেয়ে নারায়ণগঞ্জের 5-এ থাকতে পারবে না। পরিষ্কার কথা। 3 নম্বর কথা হচ্ছে যে এই নারায়ণগঞ্জে এত শিক্ষার কথা বলে নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় নেই। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ, এইটা নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। এখানে আমি হই অথবা এইখানটাতে যিনি হোক না কেন, আমি তাকে অনুরোধ করব যে আমাদের প্রধান কাজ হবে নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করা। এবং আমার জায়গা থেকে শেষ মেসেজটা এইটুক দিতে চাই, যদি নারায়ণগঞ্জে আমরা যে ইশতেহার দিব সেই ইশতেহারের 6 মাসের মধ্যে কোনো দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারি, আমি এমপি হিসেবে স্বেচ্ছায় পদত্যাগ করব। কারণ আমি এমপি হবার জন্য আসিনি, নারায়ণগঞ্জের প্রবলেম সলভ করবার জন্য এই ইলেকশনটি করছি। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 30 সেকেন্ডে যদি সংক্ষেপে। আমাদের তরিকুল সাহেব বলেছেন যে উনি আইসিইউর ব্যবস্থা করবেন। আসলে নারায়ণগঞ্জের যে দূষণের অবস্থা, যে ধুলাবালি, আইসিইউ 2টা, এত আইসিইউ লাগবে মানুষের, আর অবস্থা মানে আইসিইউ আরো অনেক লাগবে, মানুষের মারাই যাবে সামনে। এই জন্য আমরা প্রথমে নারায়ণগঞ্জে এমন স্বাস্থ্যসেবা দেব যাতে কোনো ধুলা নারায়ণগঞ্জে না থাকে।
যাতে মানুষ স্বাস্থ্য সেবা পায়। ইনশাল্লাহ বেশি আইসিইউ ইনশাল্লাহ লাগবে না নারায়ণগঞ্জে। জি আপনাকে সবাইকে ধন্যবাদ। একেবারে সংক্ষেপে শেষ করবেন 30 সেকেন্ডে। জি ধন্যবাদ আপনাকে। আমার একটা পরিকল্পনা হলো যে নির্বাচিত যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দয়া করে নারায়ণগঞ্জের যত স্টেক হোল্ডার আছে, যেরকম এফবিসিসি আছে, নিট কনসার্ন আছে, আপনার প্রেস ক্লাব আছে, ড্যাব আছে, বা আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দের, ইলেকট্রিক মিডিয়া আছে, আমি সকলকে দিয়ে একটা পরিষদ গঠন করব, একটা কমিটি করব, যে আমার নাগরিক চাহিদাগুলো যেন আমি স্তর থেকে আমি অবগত হওয়ার সুযোগ পাই এবং তাদের সুপরামর্শ অনুযায়ী যাতে আমি বাস্তবায়ন করতে পারি, এই ধরনের একটি পরিকল্পনা আমার মাথায় রয়েছে। আপনাদের আশ্বস্ত করতে পারি এই পরিকল্পনার মাধ্যমে আমাদের সমস্ত চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। জি আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম নারায়ণগঞ্জ 5 আসনে এবং 3 জন যে জনপ্রতিনিধি এখানে ছিলেন এবং একই সাথে সামনে নারায়ণগঞ্জবাসী রয়েছেন, ভোটার রয়েছেন, তারা আসলে বিভিন্ন প্রশ্ন করেছেন। আমাদের প্রার্থীরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো 26 নির্বাচন এভাবেই চলতে থাকবে। আপনারা দেখতে থাকুন স্টার নিউজ। সামনে নতুন কোনো আসন থেকে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।